লিগন শিনজেকে বলে সে যা খুঁজে বেড়াচ্ছে তার উত্তর একমাত্র লিগনই দিতে পারবে, তাই তার যা কিছু মনে আছে সে যেন সবটা তাকে বলে। শিনজে বলে এসবের কোনো প্রয়োজন নেই, সে যেন তার দুনিয়াতে চলে যায়। এই বলে সে চলে যায়। ইয়ং জানতে চায় সে তাকে এভাবেই ছেড়ে দেবে। লিগন বলে এসবে তার কোনো দোষ নেই, তার মনে হচ্ছে লিরিম তাকেও ওই দুনিয়া থেকে এই দুনিয়ায় নিয়ে এসেছে, কিন্তু তার যেহেতু শুধু ওই লোগোটার কথাই মনে আছে, এর মানে তাকে অনেক ছোট সময় এই দুনিয়াতে নিয়ে আসা হয়েছে। আর আমরা চাইলেও ওকে কিছু করতে পারবো না, কারণ এই দুনিয়ায় সে আমার প্রিয় একজনের খুব ঘনিষ্ঠ বন্ধু। শিনজে তেইউলের বাড়ির সামনে চলে আসে। তেইউল বের হতেই সে বলে এত রাতে সে তাকে এখানে কেন ডেকেছে। শিনজে বলে সে উনসাবের সাথে দেখা করেছে, কিন্তু ওটা উনসাব ছিল না। তেইউল বুঝতে পারে সে অবশ্যই ওই দুনিয়ার ইয়ং এর কথা বলছে। শিনজে জানতে চায় সে এসব কবে থেকে জানে, আর সে যে তাকে সায়েন্স ফিকশনের কথা বলেছিল সেই সবকিছু সত্যি ছিল, আর সে ওই লিগনের সব কথা বিশ্বাস করছে। তেইউল বলে হ্যাঁ, সে সবকিছু বিশ্বাস করে। শিনজে খুব রেগে যায়, সে বলে সে আর কাকে বিশ্বাস করে। তেইউল বলে আর এসবে চাইলেই শিনজে তাকে সাহায্য করতে পারে। এই কথায় শিনজে চলে যায়। শিনজে একটা জায়গাতে চলে আসে। এই জায়গাটাতে সে মাঝে মধ্যেই আসতো। কেন জানি মনে হয় এই জায়গাটা তার খুব চেনা। আজ সে মনে করতে পারে তার মা তাকে এক জায়গায় দাঁড়াতে বলে চলে গিয়েছিল। সে অনেক অপেক্ষা করার পরও তার মা ফিরে আসেনি। সে এই জায়গাটাতে বসে কান্না করছিল। এমন সময় তার সামনে লিরিম এসে বলে হয়তো তোমার মা হারিয়ে গেছে, আমি তোমার মাকে খুঁজে আনবো। এরপর সে হসপিটালের কথা মনে করতে পারে। তার মা কান্না করে বলছে শিনজে কি তাকে চিনতে পেরেছে। পরদিন সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, কারণ উনসাব ছুটি পেয়ে গেছে। তবে শিনজে না আসায় তেইউলকে মেসেজ করতে বললে হঠাৎ সময় থেমে যায়। লিগন আবারও তার প্রাইম নাম্বারগুলো গুনতে শুরু করে। সে দেখতে পায় সময়টা প্রতিনিয়তই একটু একটু করে বাড়ছে। আমরা দেখতে পাই লিরিম রিপাবলিক অফ কোরিয়াতে এসেছে এবং তার ড্রাইভার তাকে সমস্ত কিছুর আপডেট দিচ্ছে। সে বলে ওই বুদাজিগে বাবুর্চি অর্থাৎ গি হোয়ান কিভাবে যেন গায়েব হয়ে গেছে, আর ওই জি নামের মেয়েটা গড়বড় করে ফেলেছে, তাই ওর জেল হয়েছে। এসব শুনে লিরিম খুব রেগে যায়। অন্যদিকে লিগন সেই ফোনটার দিকেই তাকিয়ে আছে কখন এখানে একটা কল আসবে। বাড়িতে তেইউল ক্রাইম বোর্ডটা দেখছে এবং তার মনে হচ্ছে লি সংদের গায়েব হয়ে যাওয়া এই সমস্ত কেসগুলো কেন জানি একটা আরেকটার সাথে কানেক্টেড। কোনো এক অজানা রহস্য তো এখানে রয়েছে যা সে কোনোভাবেই বুঝতে পারছে না। কিংডম অফ কোরিয়াতে প্রাইম মিনিস্টার কু তার মায়ের সাথে দেখা করতে বাড়ি আসে। তার মাকে এমন পোশাকে দেখে বলে তাকে সে কত টাকা দিয়েছে, সে এসব কি পড়েছে। সে কি ভুলে যায় নাকি যে তার মেয়ে এখন একটা প্রাইম মিনিস্টার। খাবার খেতে বসে তার মায়ের কাছে জানতে চায় তার মা কি সত্যি তাকে কোরিয়ার করে কোনো পেপার পাঠায়নি, কারণ দুইবার তার কাছে একই পার্সেল এসেছে যেখানে একই রকম নিউজ পেপার ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়াতে বেড়াতে এসেছে। তার মা বলে সে কি পাগল হয়ে গেছে, আজকাল সে তাকে নিউজ পেপার কোরিয়ার করে পাঠাবে। এবং তার মা সেই ছাতাওয়ালার কথা বলে যে ভুলে ছাতা ফেলে গিয়েছিল, সে দেখতে অনেকটাই লিরিমের মতো, যে আরো 25 বছর আগে রাজদ্রোহ করেছিল। তার মা জানতে চায় লিরিমের কি কোনো ছেলে ছিল যে দেখতে অবিকল তার মতোই হয়েছে। এসবে তো কু চমকে উঠে। সে বলে তার মা এসব কি বলছে, লোকেরা যদি জানতে পারে তার মায়ের মুখে এসব কথা তাহলে সে বরবাদ হয়ে যাবে। লিরিম আজ থেকে 25 বছর আগেই মারা গিয়েছে। রয়্যাল গার্ডরা তাকে সেই রাতেই মেরে দিয়েছে। লিগনের ছোটবেলার কথা মনে পড়ে, তার বাবার দেওয়া সেই 4 টাইগার সোল্ডের কথা। তার তলোয়ারে সেই বিখ্যাত বাণীটি লেখা ছিল আসমান আমাদের উপর দয়া করেছে আর জমিন আত্মাকে সাহায্য করে। পাহাড় ও নদ নদীর মতোই সূর্য আর চাঁদও গঠিত হয়, বজ্রপাতও হয়। একজন জ্ঞানী ব্যক্তি পাহাড় পর্বতের অশুভ শক্তিকে দমন করতে এগিয়ে আসেন। এমন সময় লিরিম তার সামনে এসে দাঁড়ায়। সেও তাকে তলোয়ারের শেষ বাণীটা পড়ে শোনায়। লিগন জানতে চায় সে এখানে কি করছে। এমন সময় লিগনের কাছে থাকা ফোনে কল চলে আসে। লিগন বলে সে তাকে কর্তব্যের বাণী শুনিয়েছিল ঠিকই, কিন্তু তা পালন করতে পারেনি। এই কথাটা শুনে লিরিম খুব অবাক হয়। লিগন বলে সে জানে লিরিম এখন রিপাবলিক অফ কোরিয়াতে আছে। লিরিম ফোনটা কেটে দেয়। এদিকে তেইউল খুব সুন্দর একটা জায়গাতে এসে লিগনের জন্য চিকেন ফ্রাই অর্ডার করে। এবার লিগনকে কল করতেই যাবে, এমন সময় পেছন থেকে সে চলে আসে। এত সুন্দর একটা জায়গাতে তার
তারা দুজন কথা বলছিল, এতে খুব ভালো লাগছে। লিগন অনেক প্রশংসা করে জায়গাটার। তেইউল বলে এই জায়গাটা কাপলদের জন্য অনেক পারফেক্ট, খুব ভালোবাসা তৈরি হয়, আর যদি ব্রেকআপ হয় এক ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া যাবে। এসব কথা বলে তারা দুজনেই হাসে। খাবার দাবার শেষ করে তেইউল তাকে লি সাংদোর ছবিটা দেখিয়ে বলে সে এই কেসটা নিয়ে অনেক কিছু করে নিয়েছে, কিন্তু এই লোকের খোঁজ সে পায়নি। তাই তার মনে হচ্ছে এর হদিশ হয়তো তার দুনিয়াতেই মিলবে। লিগন ছবিটা দেখতেই বলে সে তো তাকে দেখেছে। তার মনে পড়ে সে যখন ম্যাক্সিমাসকে ছাড়তে ডক্টরের কাছে গিয়েছিল, চলে আসার সময় সে ওই লোকটাকে দেখেছে, অর্থাৎ লি সাংদো তার দুনিয়াতে বেঁচে আছে। এবং সে তেইউলকে এটাও বলে দেয় যে লিরিম তার দুনিয়াতে এসেছে। কিন্তু লিগন ওই দুনিয়াতে চলে যাচ্ছে, জয়ুংকে সে এখানে রেখে যাবে, কারণ এই দুনিয়াতে লিরিমকে একমাত্র সেই মারতে পারবে, আর তাকে তার দুনিয়ার ব্যাপারগুলো সামলাতে হবে। তার চলে যাওয়ার কথাটা শুনে তেইউল খুব কষ্ট পায়। তার মনে হচ্ছে তারা যেন এক জীবন মরণের খেলায় নেমেছে। তেইউল তাকে বুকে জড়িয়ে বলে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে বেঁচে থাকতে পারবে না। তেইউল বলে আচ্ছা তুমি কি দ্রুতই ফিরে আসবে না? লিগন তাকে চিন্তা করতে বারণ করে তুমি মনে করবে আমি এই গেলাম এই চলে এলাম। হোটেলে ইয়ং উনসাবের চুল কাটতে ট্রিমার নিয়ে আসে, তবে উনসাব কিছুতেই রাজি হচ্ছে না। সে বলে আমি অনেক কষ্ট করে চুলগুলো বড় বড় বানিয়েছি। ইয়ং বলে বুঝতে পেরেছি, তোর চুল কাটার জায়গায় তোর গলাটাই কাটতে হবে। বেচারা কোনো উপায় খুঁজে না পেয়ে ট্রিমারটা তুলে নিয়ে টিকিস টিকিস একা একাই কানের মধ্যে কত কি অভিনয় করে চুল কাটতে শুরু করে। উনসাবকে একদম ঠিকঠাক ভাবে ইয়ং বানিয়ে তাকে নিয়ে চলে আসে কিংডম অফ কোরিয়াতে। লিগন সাথে করে গি হোয়ানকেও নিয়ে এসেছে। গার্ডদের বলে তারা যেন তাকে মহলের সব থেকে পিছনের বেসমেন্টে বন্দি করে দেয়, কেউ যাতে তার বিষয়ে জানতে না পারে, আর তার কোনো রিপোর্ট যাতে না রাখা হয়। ভেতরে এসে বেচারা বুলেট প্রুফ জ্যাকেট পরার সময় পাশ থেকে তার এক গার্ড তাকে দেখে বলে আরে আমাদের ক্যাপ্টেন ইয়ং এরকম কেন করছে। এবার সে মোবাইলটা দেখে সাব ক্যাপ্টেনের নাম জানার চেষ্টা করে। তার নাম হচ্ছে সোক হো পিল। উনসাব বলে আরে কি ফানি নাম সালার। পিল তো তার এমন আচরণ দেখে খুবই অবাক হয়। এমন সময় রাজা এসে তাকে সব অর্ডার করে। সে আরো অবাক হয়ে জানতে চায় এখন থেকে কি রাজামশাই তাকে সব অর্ডার করবে, ক্যাপ্টেন ইয়ং কি তাকে অর্ডার দেবে না? লিগন বলে সে আজকাল তার এক পার্সোনাল কাজে যুক্ত আছে, তাই এখন থেকে সবকিছু পিলকেই সামলাতে হবে। লিগন তাকে দেখিয়ে দেয় কিভাবে রাজা সাহেব বলতে হবে এবং ল্যাপটপ নিয়ে ভিতরে আসতে বলে। সবকিছুই তোমার ইয়ং, বুঝলে? উনসাব বলে জি রাজা সাহেব। পরদিন সকালে লিগন দাদি নোয়ার সাথে দেখা করতে আসলে দাদি নোয়া তাকে পাত্তাই দেয় না। এক আলাদাই মান অভিমান দেখায় বুড়ির দাদি। ও মাই গড। লিগন জানতে চায় সে এসেছে, সে তার সাথে কথা বলেনি, এমনকি দেখতেও আসেনি। দাদি বলে সেও তো এমনটাই করেছে, তাকে না বলে চলে গিয়েছে, আর সে যে এসেছে কাল রাতে ক্যাপ্টেন তাকে বলেছে। এবার সে দাদির কাছে এসে তার সাথে মনোভাব মনস্কামনা পূরণ করে নেয়। দাদি বলে ঠিক আছে এইভাবে যেও না তুমি আমাকে ছেড়ে। এরপর লিগন রয়্যাল গার্ডস নিয়ে ম্যাক্সিমাসকে দেখতে ডক্টরের কাছে আসে। তাকে দেখতেই লি সং দে ভয় পেয়ে যায়। ডক্টর জানতে চায় রাজা সাহেব কি তাকে কিছু বলতে যাচ্ছে। লিগন তাদেরকে কাজ করতে বলে, আর সে এক দৃষ্টিতে লি সং-দের দিকে তাকিয়ে থাকে। তার এমন চাহনি দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের হাত কেটে ফেলে। লিগন বলে না তার কোনো দক্ষতা আছে আর না নিজের উপর আছে বিশ্বাস। সে গার্ডদের তাকেও বন্দি করতে বলে। রিপাবলিক অফ কোরিয়াতে তেইউল অফিসে এসে শিনজেকে কোথাও দেখতে পায় না। চিফ বলে সে কেন শিনজেকে খুঁজে বেড়াচ্ছে, শিনজে তো 31 দিনের ছুটিতে আছে, সে কি জানে না? এসবে তেইউল অবাক হয়, কারণ তার সাথে সেই রাতের পর থেকে কথা হয়নি এবং সে তাকে ফোনেও পাচ্ছে না। তেইউল তার খোঁজে বাড়িতে আসলেও তাকে দেখা যায় না। অন্যদিকে আমরা শিনজেকে দেখতে পাই যে এখানকার স্থানীয় গ্যাংস্টার, অর্থাৎ সেই জুয়ারির আস্তানায় এসে ইচ্ছে মতো মদ খাচ্ছে। তবে গ্যাংস্টার আজ তাকে দেখে খুব খুশি হয়, কারণ এর আগেও সে তাকে ঘুষ অফার করেছিল, মানে টাকা অফার করেছিল। সে জানে সে পুলিশে কাজ করে, কিন্তু সে তাকে আরো বেশি টাকা দিতে চেয়েছিল। বরাবরের মতো এবারও সে তাকে টাকার অফার করে। সে বলে এই টাকায় শুধু সে খাবারই নয় বরঞ্চ যা চায় সব করতে পারবে। তবে শিনজে তার কাছ থেকে টাকার বদলে সে তাকে বলে সে ছুটিতে আছে, কয়েকটা দিন এখানে থাকতে চায়। জুয়ারির তার এমন অবস্থা দেখে মায়া হয়, সে তার জন্য মজার কিছু খাবার অর্ডার করে চলে যায়। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে লিগন হাজার চেষ্টা করেও ল্যাপটপটা খুলতে পারে না। উনসাব তার মজা মেরে বলে ওহো এমন ভাবে উঠলো যে আমি ম্যাথমেটিক্সে একদম বিজ্ঞানী, ম্যাথমেটিকে একদম এক্সপার্ট, ল্যাপটপটাই খুলতে পারছে না। লিগন পোল্টি মেরে বলে আসলে সে খোলার চেষ্টা নয় বরঞ্চ সিকিউরিটি চেক করছিল যে কতটা স্ট্রং লক ইয়ং লাগিয়েছে। এমন সময় সেক্রেটারি মো এসে তাকে জানায় তার সাথে দেখা করতে প্রাইম মিনিস্টার কু
আমাদের কুহু কুহু এসেছে এবং সে তাকে সারা বছরের ফাইলগুলো দেয়, রিপোর্ট। লিগন বলে, আচ্ছা বছর শেষ হয়ে গেছে। এমন সময় কু তার জন্য সকালের নাস্তা নিয়ে চলে আসে। আমাদের নকল ইয়ং অর্থাৎ উনসাপ মামা খুব ফানি ওয়েতে দাঁড়িয়ে পড়ে। কুর কিছুটা সন্দেহ হয় এরকম প্যাকপ্যাকানি দেখে, কিন্তু সে কথায় কথায় এগুলো ভুলে যায়। তাকে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে কু কিছুটা অবাক হচ্ছিল। লিগন তাকে বলে যে সে মহলের সিকিউরিটি বাড়িয়েছে আর ক্যাপ্টেন ইয়ং এখন থেকে সবসময় তার সাথে থাকবে, এবং তাকে বলে, ইয়ং তুমি তো জানোই সারা বছরের রিপোর্ট পড়তে আমাদের সারা রাত লেগেই যাবে। জি রাজা সাহেব। এবার তারা সারা বছরের রিপোর্ট নিয়ে আলোচনা শুরু করে। তাদের এইরকম পকর পকর শুনতে শুনতে উনসাপ তো অনেক বিরক্ত হচ্ছিল। বেচারা কোথায় এসে ফেসে গেল। ঘুমের চোটে বেচারা পড়ে যেতে লাগে বারবার। মাঝরাতে তাদের জন্য খাবার আসতেই লিগন তাকে খেতে ডাকে। সে লাফিয়ে ঝটপট খাবার খেতে বসে পড়ে। সে ওই দুনিয়া থেকে নিয়ে আসা এক কিমচির প্যাকেট বের করে বলে, সুইট পটেটোর সাথে কিমচি দিয়ে খাও। লিগন তো অবাক হয়ে যায়। সে দ্রুত চালাকি করে প্যাকেটটা ঘুরিয়ে ফেলে আর ইয়ংকে তাড়াতাড়ি খেতে বলে। কুকে খাওয়ার কথা বললে সে বলে সে 3 বেলার বেশি খায় না, তাহলে সে মোটা হয়ে যাবে। এবং সে রাজার কাছে তার সেই অতিথি সম্পর্কে জানতে চায়। সে কি চলে গেছে? তার কোরিয়া ঘুরে কেমন লেগেছে? লিগন বলে সে তো অনেক আগেই চলে গেছে, তার মাথায় হঠাৎ এসব কিভাবে আসছে। এবার কু জানতে চায় সে কেন বিয়ে করছে না। রাজা বলে সে তার বিয়ে নিয়ে কেন পড়েছে, সে কি বিয়ে করতে চায় নাকি? কু বলে রাজা চাইলে সে তাকে বিয়ে করতে পারে। এই কথায় লিগন বলে সে অনেক আগে থেকেই একজনকে প্রপোজ করে রেখেছে। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তো উনসাপ খুবই মজা পায়। সে বলে, বাহ, এই দুনিয়া তো দেখি অনেক ইন্টারেস্টিং। খাবার শেষে সে তার রুমে এসে একটা প্রোডাক্ট দেখে বলে, ওয়াও কি সুন্দর। এটা সে মুখে পরে নিয়ে চারদিক দেখতে থাকে। এমন সময় গোসল সেরে লিগন চলে আসে। সে বলে, তুমি এসব কি করছো? রাজা কখনোই তার নিজের জিনিস কারোর সাথে শেয়ার করে না। উনসাপ প্রোডাক্টটা তাকে দিয়ে দেয়। এবার লিগন জানতে চায়, আচ্ছা সে ইয়ং এর ফোন কিভাবে আনলক করেছিল? উনসাপ তার সামনেই ফোনটা বের করতেই নিজের চোখ দিয়ে আনলক করে দেখায়। সে বলে সে তো ল্যাপটপ খোলার অনেক চেষ্টা করেছে, সে কি একবার ট্রাই করবে? লিগন বলে সে যদি লক খুলতে পারে তাহলে তাকে এই স্পেশাল স্কিন কেয়ার প্রোডাক্টটা দিয়ে দেবে। এটা একটা বিশেষ প্রোডাক্ট যেটা এখনো সব জায়গাতে অ্যাভেলেবেল না। এই কথাটা শুনে সে ঝটপট ল্যাপটপ নিয়ে বসে পড়ে। ভাগ্যবশত সে লকটা খুলে ফেলে। এটা দেখে লিগন খুবই অবাক হয়, কারণ সে এত চেষ্টা করেও পারেনি আর সে এক তুড়িতেই খুলে ফেললো। উনসাপ তাকে পাসওয়ার্ড বলে দেয়, প্রথমে একটা জে, এরপর 13টা শূন্য। লিগন দেখে ইয়ং এখানে তেইউলের সমস্ত মুহূর্ত ক্যাপচার করেছে। সে তার দুনিয়াতে এসে কোথায় কোথায় গিয়েছিল। এক সময় যে ছিলে আমার, আজ কেন এত অচেনা তুমি? চেনা হাসি রে আড়ালে লুকাও, অন্য কারো গল্পে তুমি। একই আকাশ, দূরত্ব ভিন্ন, নামটা ডাকি শব্দহীন। অচেনা তুমি, চেনা স্মৃতি, ভাঙা মন ভাসে নির্জন নদী। অচেনা তুমি, তবু কাছে হৃদয়ের ভেতর তোমারই বাসায়। এমন সময় তার সামনে এক অদ্ভুত ফুটেজ চলে আসে, যেখানে তেইউল একটা বইয়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে। আমরা এখানে সেই রহস্যময় ছেলেটাকেও দেখতে পাই যার হাতে ইয়ো ইয়ো রয়েছে। হঠাৎ ছেলেটা তার দিকে তাকায়। অদ্ভুতভাবে এমন সময় বিজলি পড়ে। লিগন তার কাঁধে ব্যথা অনুভব করে এবং সে খুব ভালোভাবে দেখে এই ফুটেজটা ভবিষ্যতের। যেই ফুটেজটা ছিল 27 মে 2022-এর, এবং তার স্পষ্ট মনে পড়ে তেইউল তার দুনিয়াতে এসে এরকম পোশাক সেদিন পরেনি। লিগন কিছুই বুঝে উঠতে পারে না এসব সে কি দেখছে। এদিকে লিরিমের ড্রাইভার এসে তাকে জানায় সে কি কাং সিনজে নামের কাউকে চেনে। এই সিনজে নামের ছেলেটা জিহনের কবরে গিয়েছিল, আর জং তেইউল নামের সেই ডিটেকটিভ জিকে অ্যারেস্ট করেছে এবং সে ওই ফোনটার খোঁজ করছে। এসব শুনে লিরিম খুবই রেগে যায়। সে বুঝে উঠতে পারছে না এত অ্যাডভান্স কিভাবে হয়ে গেল তারা। একথায় ড্রাইভার বলে সে চাইলে তাদেরকে মেরে কোথাও দাফন করে দেখ।
লিরিম এক ধাক্কায় তাকে আগুনে ফেলে দেয়। সে বলে সে যেন যে করেই হোক ওই জি নামের মেয়েটার পিছু ছাড়ায় আর বাকি সবকিছু সে দেখে নেবে। লিরিম সবসময় যেই বইয়ের দোকানে আসে, আজ রাজা লি সেই বইয়ের দোকানে আসে কিছু মেডিকেলের বই নেয়ার জন্য। দোকানদার তাকে দেখতেই কিছুটা থমকে যায়। সে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে। এদিকে লিগন পিলকে দিয়ে সেই বইয়ের দোকানের খোঁজ লাগিয়েছিল। সে তাকে বলে সে পুরো কোরিয়া দেখে নিয়েছে, কোথাও ওই রকম বইয়ের দোকান নেই। লিগন তাকে বলে দেয় সে যেন তার তল্লাশি জারি রাখে, তাকে জানতেই হবে সেই বইয়ের দোকানটা আসলে কোথায়। লিগনের মনে হচ্ছে এ পর্যন্ত সে যেই যেই জায়গাতে গিয়েছে লিরিম হয়তো তার আশেপাশেই ছিল, তাই সে সমস্ত ফুটেজ দেখতে থাকে। তাকে কোনো এক জায়গায় তো সে দেখতে পাবে। সন্ধ্যায় সেই সমুদ্র পাড়ে এসে সে রাজা লির সাথে কথা বলে। লি বলে বছরের এই সময়টাতে অদ্ভুতভাবে সবসময় লিগন তার পিছনে চলেই আসে, অর্থাৎ প্রতি বছরের এই মুহূর্তে তাদের এই সমুদ্র পাড়ে দেখা হয়। লি জানতে চায় সে কি লিরিমের কোনো অস্তিত্ব খুঁজে পেয়েছে। লিগন বলে তার কাছে কিছু প্রমাণ তো আছে, কিন্তু সে সামনাসামনি তাকে দেখেনি। তার মনে হচ্ছে খুব শীঘ্রই তাদের দেখা হবে। লি কথার সুর পাল্টে বলে হয়তো খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, আর সে তো এখন অনেক বড় হয়েছে, তার এখন বিয়ে করে নেওয়া উচিত। সে রাজা লিকে কথা দেয় পরবর্তী বছরে সে তার রানীকে সহ তার সাথে দেখা করতে এই জায়গাটাতে আসবে। লি বলে সে অবশ্যই সেই দিনের অপেক্ষায় থাকবে।